ইতিহাসে তো তলোয়ার বা বন্দুকের লড়াইয়ের কথা অনেক শোনা যায়, কিন্তু আজকের গল্পটা একটু অন্যরকম। এটা এমন এক বিদ্রোহের কথা যেখানে সবচেয়ে বড় হাতিয়ার ছিল সাধারণ কৃষকের লাঙল। আচ্ছা, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের কথা তো আমরা সবাই জানি, তাই না? কিন্তু এটা কি জানি যে এর ঠিক ২ বছর পরেই বাংলা সম্পূর্ণ অন্য এক বিদ্রোহের আগুনে জ্বলছিল? এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা। দেখুন, দুটো লড়াইয়ের মধ্যে পার্থক্যটা ছিল একদম গোড়ায়। ১৮৫৭ লড়াই ছিল বন্দুক আর কামানের, আর ১৮৫৯-এর বিদ্রোহ সেটা ছিল লাঙল আর কাস্তের। মানে একটা ছিল সামরিক শক্তির আস্ফালন, আর অন্যটা ছিল মাটির মানুষদের একেবারে পিঠ ঠেকে যাওয়ার পরের প্রতিরোধ। চলুন তাহলে এই লাঙলের লড়াইয়ের গভীরে ঢোকা যাক। আসল প্রশ্নটা হল, বাংলার শান্ত নিরীহ কৃষকেরা যারা প্রজন্ম ধরে শুধু মাটি চিনে এসেছে, তারা হঠাৎ করে এমন ভয়ঙ্কর বিদ্রোহী হয়ে উঠল কেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে অর্থনৈতিক শোষণের একেবারে গভীরে। আমাদের বুঝতে হবে ঠিক কিভাবে কৃষকদের পিঠ এমনভাবে দেওয়ালে ঠেকে গিয়েছিল যে বিদ্রোহ করা ছাড়া আর কোনো পথেই খোলা ছিল না। ব্যাপারটা শুরু হয়েছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লব থেকে। সেখানকার কাপড়ের কলের জন্য নীলের চাহিদা তখন আকাশ ছোঁয়া, আর সেই চাহিদা মেটাতে ব্রিটিশদের লোভী চোখ পড়ল বাংলার উর্বর মাটির ওপর। নীলকর সাহেবদের হুকুম ছিল একটাই, পেটে ভাত থাক বা না থাক, নীল বুনতেই হবে। কৃষকের মুখের গ্রাস কেড়ে নেয়া এই মুনাফার লোভী ছিল বিদ্রোহের প্রথম স্ফুলিঙ্গ। আর এই শোষণের মূল অস্ত্র ছিল দাদন ব্যবস্থা। ভাবুন তো, একজন গরিব কৃষককে হাতে সামান্য ২ টাকা ধরিয়ে দেয়া হচ্ছে। শুনতে তো মনে হচ্ছে সাহায্য, তাই না? কিন্তু আসলে এটা ছিল একটা একমুখী টিকিট, এমন ঋণের ফাঁদ যেখান থেকে প্রজন্মের পর প্রজন্ম আর বেরোতে পারত না। এই ছিল সেই ভয়ঙ্কর মরণ ফাঁদ। একবার দাদন নিলে কৃষক এমন এক জটিল হিসাবের জালে জড়িয়ে পড়ত যেখান থেকে বেরোনো এক কথায় অসম্ভব, কারণ ঋণের বোঝা শুধু বাড়তেই থাকত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি ছিল জানেন? এই ঋণ ছিল বংশানুক্রমিক। মানে বাবার ঋণ শোধ করতে হতো ছেলেকে, তারপর তার নাতিকে। এভাবেই তো প্রজন্ম ধরে কৃষকদের অর্থনৈতিক মেরুদণ্ডটাকেই ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু শুধু টাকা পয়সার শোষণেই কিন্তু ব্যাপারটা থেমে থাকেনি। যে কৃষক এই ব্যবস্থা মানতে একটুও অস্বীকার করত, তার উপর নেমে আসত পাশবিক অত্যাচার। চলুন দেখি কিভাবে এই শারীরিক যন্ত্রণা বিদ্রোহের আগুনকে আরও উস্কে দিয়েছিল। এই নীলকর সাহেবদের ছিল নিজেদের গুন্ডা বাহিনী, নাম ছিল লাঠিয়াল। তাদের কাজই ছিল ভয় দেখানো। তারা কৃষকদের ধরে নিয়ে যেত, মারধর করত, গরু বাছুর লুট করত, এমনকি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিত। এই অপমান আর যন্ত্রণা যখন সহ্যের সব সীমা ছাড়িয়ে গেল, তখনই প্রতিরোধ অনিবার্য হয়ে উঠল। মার খেয়ে মরার চেয়ে লড়াই করে মরা ভালো, এই একটা কথাই যেন হাজার হাজার কৃষকের মূল মন্ত্র হয়ে উঠল। যখন হারানোর আর কিছুই বাকি থাকে না, তখন মানুষ ঘুরে দাঁড়ায়। এই ভাবনাটাই ছিল প্রতিরোধের আসল টার্নিং পয়েন্ট। আচ্ছা, কৃষকরা যখন এতটা অত্যাচারিত, তখন তাদের শেষ ভরসার জায়গাটা কি? আইন, তাই তো? কিন্তু কি হবে যখন সেই রক্ষকই ভক্ষক হয়ে দাঁড়ায়? বাস্তবে ঘটেছিল ঠিক তাই। ব্রিটিশ আইন নিজেই হয়ে উঠেছিল শোষণের সবচেয়ে বড় হাতিয়ার। বিচার চাইবেনটা কার কাছে? পুলিশ বলুন, ম্যাজিস্ট্রেট বলুন বা জজ সাহেব, সবাই তো ইংরেজ, আর সবাই নীলকর সাহেবদের বন্ধু। শুধু তাই নয়, সরকার এমন আইনও তৈরি করল যেখানে দাদন নিয়ে নীল চাষ না করাটা একটা ফৌজদারি অপরাধ। শাস্তি জেল আর সম্পত্তি বাজেয়াপ্ত। কৃষকরা সেদিন পরিষ্কার বুঝে গিয়েছিল, সরকার বা আদালত তাদের বাঁচানোর জন্য নয়, মারার জন্য বসে আছে। কিন্তু এই ঘন অন্ধকারের মাঝেও কিন্তু এক চিলতে আলোর রেখা দেখা গেল অন্য একদিক থেকে। এবার আমরা দেখব সেই সব অনুঘটকদের যারা কলমকে তলোয়ার বানিয়ে কৃষকদের লড়াইকে একটা নতুন মাত্রা দিয়েছিলেন। সিপাহী বিদ্রোহ আর নীল বিদ্রোহের মধ্যে এটাই ছিল একটা আকাশ-পাতাল তফাত। ১৮৫৭ সালে শিক্ষিত বাঙালি সমাজ বিদ্রোহীদের থেকে বেশ দূরত্ব বজায় রেখেছিল। কিন্তু নীল বিদ্রোহের সময় কলকাতার শিক্ষিত মধ্যবিত্তরা গ্রামের নিরক্ষর কৃষকদের পাশে এসে দাঁড়ায়, আর এই সমর্থনটাই পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। একদিকে হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের হিন্দু পেট্রিয়ট পত্রিকা নীলকরদের অত্যাচারের কাহিনী ছাপিয়ে জনমত তৈরি করছিল। অন্যদিকে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক তো বাংলার ঘরে ঘরে কান্নার রোল তুলেছিল। যখন গ্রামের কৃষকরা দেখল যে শহরের বাবুরাও তাদের হয়ে কথা বলছে, তখন তাদের বুকে সাহস হাজার গুণ বেড়ে গেল। তারা বুঝল এই লড়াইয়ে তারা একা নয়। এই বুদ্ধিজীবীদের সমর্থন আর কৃষকদের নিজেদের বুকের ভেতরের আগুন, এই দুই মিলে জন্ম দিল এক নতুন নেতৃত্বের।
আর এই নেতৃত্ব উঠে এলো সরাসরি মাটির ভেতর থেকে। এই সম্মিলিত প্রতিরোধী বিদ্রোহকে তার আসল শক্তি জুগিয়েছিল। যেমন ধরুন নদিয়ার 2 ভাইয়ের কথা, বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস। তারা হয়ে ওঠেন এই বিদ্রোহের প্রধান মুখ। তাদের নেতৃত্বে হাজার হাজার কৃষক একসুরে প্রতিজ্ঞা করে, প্রাণ দেব তবু নীল বুনব না। শুধু নদিয়া নয়, মালদহের রফিক মণ্ডল বা খুলনার কাদের মোল্লার মতো নেতারাও নিজ নিজ এলাকায় বিদ্রোহের আগুন ছড়িয়ে দিয়েছিলেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি ছিল জানেন? এই লড়াইয়ে কৃষকরা কিন্তু একা ছিল না। নড়াইলের জমিদার রামরতন রায়ের মতো কিছু শক্তিশালী জমিদারও নিজেদের স্বার্থের কথা না ভেবে কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। এটা প্রমাণ করে দেয় যে এই আন্দোলন শুধু গরিব কৃষকদের নয়, গোটা বাঙালি সমাজের একটা বড় অংশের সমর্থন পেয়েছিল। তাহলে এই যে পুরো ঘটনাটা আমরা দেখলাম, এখান থেকে আমরা কি বুঝলাম? কোন কোন উপাদান মিলে এই বিদ্রোহকে সফল করে তুলেছিল, আর আজকের দিনে দাঁড়িয়ে এর গুরুত্বটাই বাকি? দেখুন, নীল বিদ্রোহ কিন্তু কোনো একটা কারণে হয়নি। এটা ছিল অনেকগুলো জিনিসের একটা ভয়ঙ্কর ককটেল। অর্থনৈতিক শোষণ, পাশবিক অত্যাচার, অবিচার, শিক্ষিতদের সমর্থন আর মাটির নেতাদের যোগ্য নেতৃত্ব, সব মিলিয়ে এটা ছিল অত্যাচারের বিরুদ্ধে এক নিখুঁত ঝড়, যা ব্রিটিশদের ভিত পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল। আর এই ঝড়ের ফল ছিল এক কথায় অভাবনীয়। কৃষকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ এতটাই শক্তিশালী ছিল যে ব্রিটিশ সরকারকে মাথা নোয়াতে হয়। তারা নীল কমিশন গঠন করতে বাধ্য হয় এবং সেই কমিশন নীলকরদেরই দোষী সাব্যস্ত করে। এর ফলেই বাংলায় নীলের সেই অত্যাচারী যুগের অবসান ঘটে। এই বিদ্রোহ আমাদের এটাই শিখিয়ে যায় যে সাধারণ মানুষ যদি একবার একজোট হয়, তাহলে তারা ইতিহাস বদলে দিতে পারে। মানে কোনো বন্দুক বা কামান নয়, সাধারণ কৃষকের হাতের লাঙলটাই সেদিন ব্রিটিশ সাম্রাজ্যের অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়েছিল। নীল বিদ্রোহ আমাদের সবার জন্য এই প্রশ্নটাই রেখে গেছে। অত্যাচারী যতই শক্তিশালী হোক না কেন, সাধারণ মানুষের সম্মিলিত শক্তির কাছে যে তা কিছুই না। এই বিদ্রোহ তার এক চিরন্তন প্রমাণ।